বিখ্যাত ইংরেজ লেখক চার্লস ডিকেন্সের ভূতের গল্পের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। কোথাও কোনো ঘটনা বা কাহিনী শুনলে সেটা ছাপবার সুযোগ তিনি ছাড়তেন না। অল দ্য ইয়ার রাউন্ড নামে যে পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, সেটাই তার পরিচিত একজনের মুখে শোনা এমন একটা ভূতের গল্প তিনি ছেপেছিলেন। কিছুদিন পরে এক শিল্পীর কাছ থেকে ওই কাহিনীরই বিশদ বিবরণ তিনি পেয়েছিলেন। ওই শিল্পীর নাম মেহিফি। তিনি ডিকেন্সকে লিখেছিলেন, ওটা সত্য ঘটনা, তার জীবনেই ঘটেছিল এবং তিনি পুরোপুরি দায়িত্ব নিয়ে কথা বলছেন। ডিকেন্স তাকে নানাভাবে প্রশ্ন করেছিলেন। তার জবাবে সন্তুষ্ট হয়ে তিনি মেহিফি যেমন বলেছিলেন তেমনভাবেই ওই কাহিনী আবার ছেপেছিলেন। এই কাহিনী সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন, অনন্য সাধারণ। আমি যা ছেপেছি তার থেকে এত আলাদা যে এই ধরনের অন্য সব গল্প এর কাছে ম্লান হয়ে যায়। আজকে আপনারা শুনতে চলেছেন মেহিপির কাহিনী অবলম্বনে মঞ্জিল সেনের গল্প রহস্যময়ী রমণী। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার ভূতের গল্পপ্রিয় শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্প। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আমি একজন শিল্পী। বছর কয়েক আগে এক সকালে আমি আমার স্টুডিওতে কাজ করছিলাম। এমন সময় এক বন্ধু গল্প করার জন্য ওখানে আসে। আমি তাকে দেখে খুশি হয়েছিলাম। দুপুরের খাওয়াটা আমার সঙ্গেই সারতে বলেছিলাম। সে এক কথাতেই রাজি হয়েছিল। আমরা যখন কথা বলছিলাম, একজন তরুণী স্টুডিওতে এলো। আমি সেদিন তাকে আসতে বলেছিলাম আমার ছবির মডেল হবার জন্য। আমি তাকে পরের দিন আসতে বললাম। মেয়েটি চলে গেল, কিন্তু একটু পরেই আবার ফিরে এলো। একটু ইতস্তত করে বলল, আমি কিছু টাকা আগাম দিতে পারবো কিনা। আমি টাকা দিতেই সে খুশি মনে চলে গেল। আমরা গল্প শুরু করলাম, কিন্তু আবার বাধা পড়ল। এবার যারা এলেন তারা আমার অপরিচিত। তারা তাদের পরিচয় দিলেন, মিস্টার এবং মিসেস কার্টবেক, ইয়র্কশায়ারে বাড়ি, অমায়িক সচ্ছল এক মাঝবয়সী দম্পতি। স্বভাবতই কৌতূহলী হয়ে আমার খোঁজ তারা কোথায় পেলেন তা জিজ্ঞেস করলাম। মিস্টার কার্টবেক জবাবে বললেন, আমার নাম তারা আগেই শুনেছেন, কিন্তু ঠিকানা তাদের মনে ছিল না। একটু আগে রাস্তায় আমার মডেলের সঙ্গে তাদের দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করতেই সে বাড়িটা চিনিয়ে দিয়েছে। আমার আঁকা একটা আলেখ্য তাদের খুব ভালো লেগেছিল। তার পল্লী ভবনে গিয়ে আমি তাদের পরিবারের সকলের ছবি আঁকতে রাজি আছি কিনা সেটাই জানতে তারা এসেছেন। এমন একটা কাজের সুযোগ পেয়ে মনে মনে আমি খুশি হলাম। একটু চড়িয়েই মজুরি হাঁকলাম। তারা তাতেই রাজি হয়ে গেলেন। ঠিক হলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি ওখানে গিয়ে কাজ শুরু করব। মিস্টার কার্টবেক তার নাম লেখা কার্ড আমাকে দিলেন, তারপর বিদায় নিলেন। আমার বন্ধুটিও কিছুক্ষণ পরে চলে গেল। আমি মিস্টার কার্টবেকের কার্ডে এবার ভালো করে চোখ বুলালাম। তাড়াতাড়িতে আমি খেয়াল করিনি কার্ডে ভদ্রলোকের শুধু নামই আছে, ঠিকানা নেই। আমি ভাবলাম মিস্টার কার্টবেক তার ভুল বুঝতে পেরে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কার্ডটা দেরাজে রেখে দিলাম। সেপ্টেম্বর এলো, কিন্তু কার্টবেকদের কাছ থেকে কোনো চিঠি না পেয়ে আমি লন্ডনের উত্তর শহরতলিতে একটা ধারাবাহিক রঙিন ছবির কাজ পেয়ে চলে গেলাম। মাসের শেষের দিকে ইয়র্কশায়ার আর লিঙ্কনশায়ারের ধার ঘেঁষা এক পল্লী ভবনে আমি রাতের খাবারের জন্য আমন্ত্রিত হয়েছিলাম। আরও কিছু অভ্যাগত ওখানে ছিলেন। খাবার টেবিলে কথাবার্তার সময় কার্টবেক নামটা আমার কানে এলো। আমার প্রশ্নের জবাবে একজন বললেন, কার্টবেকরা ওখানকার স্থানীয় লোক নন, তারা থাকেন ছোট্ট শহরে, যেটা ওই জেলার অপর প্রান্তে। আমি মিস্টার কার্টবেককে সব খুলে একটা চিঠি লিখলাম। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এসে গেল। তিনি তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফেরার পথে তাদের ওখানে আমাকে যেতে লিখলেন।
আমি ঠিক করলাম পরের শনিবার তাদের সঙ্গে দেখা করব। সপ্তাহের শেষ 2 দিন ওখানে কাটিয়ে লন্ডনে ফিরে যাব। সেখানে কাজকর্ম সেরে দিন 15 পরে লিঙ্কনশায়ারে এসে কাজে হাত দেব। শনিবার সকালে সেই উদ্দেশ্যে আমি ইয়র্ক লন্ডন ট্রেনে চাপলাম। রেডফোর্ড জংশনে ট্রেন বদল করব। সেদিন ছিল কুয়াশাচ্ছন্ন, স্যাঁতসেঁতে বিচ্ছিরি একটা দিন। আমার কামরায় আর কেউ ছিল না। ডনকাস্টারে একজন মহিলা কামরায় এলেন। তিনি এক কোণায় জানলার সামনে বসলেন। গায়ের ঢিলে কোটটা খুলে তিনি ভাঁজ করলেন। পোশাক একটু টেনে টুনে নিলেন। সবশেষে টুপির সঙ্গে আটকানো জালের যে আবরণে তার মুখ ঢাকা ছিল সেটা তিনি তুলে দিলেন। এবার তার মুখ দেখতে পেলাম। বয়স 22-এর বেশি নয়, সোনালি চুল, সেই তুলনায় ভুরু আর চোখের মণি বেশ কালো, আয়ত, ভাবপূর্ণ দুটো চোখ, হরিণী নয়না, মুখের আদর মিষ্টি কিন্তু দৃঢ়তা ব্যঞ্জক। সুস্বাস্থ্যের উজ্জ্বলতা ফুটে উঠছিল গায়ের রঙে। প্রকৃত অর্থে সুন্দরী না হলেও বেশ একটা আলগা স্ত্রী আমার শিল্পীর চোখ ফাঁকি দিতে পারল না। গুছিয়ে বসে মহিলা আমার কাছ থেকে ব্র্যাডসটা চাইলেন। লন্ডন থেকে ইয়র্কশায়ারে যে ট্রেনগুলো যায় তা আমাকে দেখে দিতে অনুরোধ করলেন। এরপর আমরা নানান কথায় মেতে উঠলাম। মহিলা বেশ সহজভাবেই আমার সঙ্গে গল্প বলছিলেন। কোনো সংকোচ বা জড়তা ছিল না। আমার সম্বন্ধেও মহিলা এমন সব কথা জানেন যাতে আমি অবাকই হলাম। যাই হোক, অতটা পথের একঘেয়েমি কেটে গেল। রেডফোর্ড জংশনে গাড়ি থামতেই আমি নামবার জন্য উঠে দাঁড়ালাম। মহিলার কাছে বিদায় চাইলাম। তিনি দস্তানা পরা ডান হাতটা কর্মর্দনের জন্য বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের আবার দেখা হবে। আমি জবাবে সত্যি কথাই বললাম, আমিও তাই আশা করি। কার্বেকদের বাড়ি পৌঁছে আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে সুটকেস খুলে জিনিসপত্র গুছিয়ে রাখলাম। তারপর রাতের খাবারের জন্য তৈরি হয়ে 7টার আগে নেমে এলাম বসবার ঘরে। খানশ্যামা আমাকে আগেই জানিয়ে দিয়েছিল 7টা হলো কার্বেকদের রাতের খাবারের সময়। বসবার ঘরের সব আলো তখনও জ্বালানো হয়নি, কিন্তু আগুন চুল্লির গনগনে আগুনে ঘরের আনাজ কানাজ পর্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। সেই আগুন চুল্লির সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। তার গায়ের পোশাক কালো। আমার দিকে পিছন ফিরে তাকায় আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ তিনি ঘুরে দাঁড়ালেন, আর আমার বিস্ময়ে যেন অন্ত রইল না। মহিলা রেলের কামরায় আমার যাত্রা সঙ্গিনী। মৃদু হেসে তিনি বললেন, বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি তাকে লন্ডনগামী গাড়িতে বিদায় জানিয়েছি, গাড়ি ছাড়তেও দেখেছি। একমাত্র হতে পারে তিনি পিটারবারোতে নেমে কোনো ব্রাঞ্চ লাইনের ফিরতি গাড়িতে এখানে এসেছেন। একটু ধাতস্থ হয়ে আমি বললাম, আমি যদি আপনার সঙ্গে একই গাড়িতে আসতে পারতাম তবে বেশ হতো। সেটা বোধহয় আপনার পক্ষে সম্ভব ছিল না, ভদ্রমহিলা জবাব দিলেন। এই সময় একজন কাজের লোক বাতিদান নিয়ে ঘরে এলো। টেবিলের ওপর আলো রেখে সে বলল, মিস্টার কার্বেক একটু পরে নিচে নামবেন। মহিলা অলসভাবে একটা টেবিলের সামনে গিয়ে খোদাই কাজের একটা বই হাতে তুলে নিলেন। তারপর আমার দিকে ওটা এগিয়ে ধরে বললেন, লেডি এর ছবিটা দেখুন তো, দেখে বলুন আমার সঙ্গে চেহারার মিল আছে কিনা। আমি ছবিটা দেখলাম। এমন সময় মিস্টার অ্যান্ড মিসেস কার্বেক ঘরে ঢুকলেন। নৈশভোজের জন্য আমাকে নিয়ে চললেন ডাইনিং হলে। খাবার টেবিলের মাথায় বসেছিলেন মিস্টার কার্বেক, তার উল্টো দিকে মিসেস কার্বেক। আমি আর ওই মহিলা টেবিলের একপাশে বসেছিলাম, তবে মুখোমুখি। আমি অতিথি, তাই ভদ্রতার খাতিরে গৃহকর্তা আর তার স্ত্রীর সঙ্গে যেটুকু কথা বলার দরকার তাই বললাম।
বসবার ঘর থেকেই ওই মহিলার প্রতি তাদের সামান্য অবহেলার ভাব লক্ষ্য করে আমি ভেবেছিলাম তিনি বোধহয় ছেলে মেয়েদের গভর্নেস। তিনি কিন্তু বেশ তৃপ্তির সঙ্গে খাচ্ছিলেন। বোধহয় পথশ্রান্তিতে খিদেটাও চনমনে হয়ে উঠেছিল। ডিনার শেষ হবার পর আমরা বসবার ঘরে ফিরে এলাম। ইতিমধ্যে অনেকেই ওখানে এসে পড়েছেন। মিস্টার কার্কবেকের অন্যান্য ভাই এবং ভগ্নিপতিদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়া হলো। কার্কবেকদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের গভর্নেসও সেখানে ছিল। সুতরাং রেলগাড়ির কামরায় আমার সঙ্গে যার আলাপ হয়েছিল সেই রহস্যময়ী মহিলা যে গভর্নেস নন সে বিষয়ে নিশ্চিত হলাম। তার সঙ্গে আবার আমার কথা হলো। তিনি আলোচনার রেশ ধরে আমাকে জিজ্ঞেস করলেন আমি তার আলেখ্য আঁকতে পারবো কি না। জবাবে আমি বললাম, সুযোগ পেলে পারবো বলেই মনে হয়। তিনি তখন আমাকে ভালো করে তার মুখ দেখতে বললেন, আপনার কি মনে হয় আমার মুখ মনে করে রাখতে পারবেন? আমি ইচ্ছে করলেও আপনার মুখ ভুলতে পারবো না, আমি জবাব দিলাম। আপনি যে এ কথাই বলবেন আমি আশা করেছিলাম, কিন্তু সত্যি করে বলুন তো, মন থেকে আমার ছবি আঁকতে পারবেন? আমি চেষ্টা করতে পারি, আমি জবাব দিয়েছিলাম, কিন্তু যার ছবি আমি আঁকবো সে আমার সামনে বসে থাকবে সেটাই আমি পছন্দ করব। মহিলা কিন্তু বললেন তা সম্ভব নয়। তারপরে ক্লান্তির অজুহাতে আমাকে শুভরাত্রি জানিয়ে তিনি চলে গেলেন। পরদিন সকালে প্রাতরাশের সময় তাকে আমি দেখলাম না। সেদিন আমাকে নিয়ে কার্কবেকরা গির্জায় গেলেন। দুপুরে খাওয়ার সময় আমরা ফিরলাম। এভাবেই দিনটা কেটে গেল, কিন্তু ওই মহিলা দেখা আর পেলাম না। হয়তো মহিলা এই পরিবারের কোনো আত্মীয়া, এসেছিলেন আবার চলে গেছেন। পরদিন সকালে যে কাজের লোকটি আমার ঘর গুছাতে এলো তাকে আমি জিজ্ঞেস করলাম শনিবার সন্ধ্যাবেলা যে মহিলা আমাদের সঙ্গে খেতে বসেছিলেন তিনি কে। মহিলা? লোকটি জবাব দিল, মিসেস কার্বেক ছাড়া আর কোনো মহিলা তো ছিল না। হ্যাঁ ছিলেন, আমার মুখোমুখি বসেছিলেন। তার গায়ে ছিল কালো পোশাক। শনিবার আমি যখন নিচে নেমে এসেছিলাম তখনও বসবার ঘরে তিনি ছিলেন। লোকটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার মাথার সুস্থতা সম্বন্ধে তার সন্দেহ জেগেছে। আমি কোনো মহিলাকে দেখিনি, সে সাফ জবাব দিল। আমি ঠিক করলাম কার্কবেকদের জিজ্ঞেস করে এই রহস্যের সমাধান করব। কিন্তু তারাও যখন বললেন শনিবার খাবার টেবিলে চতুর্থ কেউ ছিল না, আমি হতবুদ্ধি হয়ে গেলাম। আমি যে বিবরণ দিলাম তেমন কোনো মহিলাকে তারা মনেও করতে পারলেন না। কয়েক সপ্তাহ কেটে গেল। ছবি আঁকার সূত্রে আমি আরও একবার কার্কবেকদের ওখানে গিয়েছিলাম। বড়দিনের সময় আমি লন্ডনে আমার বসবার ঘরে বসে একটা চিঠি লিখছিলাম। দরজার দিকে পেছন ফিরে আমি বসেছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ যেন দরজা দিয়ে ভেতরে এসে আমার পাশে দাঁড়ালো। আমি ফিরে তাকালাম। রেলের কামরায় আমার পরিচিতা সেই মহিলা, গায়ে কালো পোশাক। আমার চমকে ওঠার ভাবটা নিশ্চয় তিনি লক্ষ্য করেছিলেন, কারণ বিনা অনুমতিতে ঘরে ঢুকে আমাকে বিরক্ত করার জন্য তিনি ক্ষমা চাইলেন। এবার তাকে অনেকটা যেন গম্ভীর মনে হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি তার ছবি আঁকার চেষ্টা করেছি কিনা। আমি না বলাতে তিনি যেন খানিকটা দুঃখিত হলেন। বললেন তার বাবার জন্যই তিনি নিজের একটা ছবি আঁকাতে চাইছেন, বাবাকে উপহার দেবেন। তিনি একটা ছবি আমাকে দিলেন, বললেন ওটাতে হয়তো আমার সুবিধে হবে, কারণ তার চেহারার সঙ্গে ওই ছবির মিল আছে। তারপরে তিনি অনুনয়ের কণ্ঠে বললেন, আপনি যদি এটা করেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বিশ্বাস করুন, এই ছবির ওপর অনেক কিছু নির্ভর করছে। আমি চট করে পেন্সিল আর আমার আঁকার খাতাটা টেনে নিলাম। ঘরে যে অল্প আলো ছিল তাতে চটপট করে তার চেহারার একটা নকশা করতে লাগলাম। কিন্তু সেটা চোখে পড়তেই মহিলা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আমাকে সাহায্য করার বদলে সারা ঘরে ঘুরে আমার আঁকা ছবিগুলো দেখতে লাগলেন। যা হোক, তার মধ্যেই আমি মোটামুটি তার মুখের ভঙ্গিমার দুটো স্কেচ এঁকে নিলাম।
আমি বুঝতে পারছিলাম উনি হঠাৎ যেমন এসেছেন, হঠাৎ তেমন চলে যেতে চাইছেন। আমার ধারণাই ঠিক। কর্মর্দনের বদলে আমার ডান হাতটা তার দুমুঠোর মধ্যে চেপে ধরে তিনি বললেন, বিদায়। আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আমার মনে হলো তিনি যেন অন্ধকারে ছায়ার মতো মিলিয়ে গেলেন। ভাবলাম আমার মনেরই ভুল। আমার কাজের মেয়েটিকে ডেকে আমি একটু বকলাম। কেউ যে আমার সঙ্গে দেখা করতে এসেছে সেই খবরটা কেন সে আগে আমাকে দেয়নি? কিন্তু মেয়েটি বলল, কেউ যে এসেছিল এটা সে জানেই না। ৮ ঘন্টা আগে সে সদর দরজা খুলে দোকানে গিয়েছিল। নিশ্চয় তখন দরজা খোলা পেয়ে কেউ এসেছিল। বড়দিনের উৎসবের পর আমি আবার কাজ নিয়ে বেরিয়ে পড়লাম। একদিন সন্ধ্যায় আমার স্ট্যাফোর্ড যাবার কথা, কিন্তু লিসফিল্ডে আমি আটকা পড়লাম, কারণ স্ট্যাফোর্ডে যাবার আর কোনো গাড়ি ছিল না। রাতটা আমাকে ওখানকার সোয়ান হোটেলেই কাটাতে হবে। আমার পক্ষে ব্যাপারটা খুবই বিরক্তিকর, কারণ কোনো পল্লী অঞ্চলের হোটেলে রাত কাটাতে আমি মোটেই পছন্দ করি না। এসব হোটেলে রাতে যে খাবার দেয় তার চাইতে উপোস দেওয়া ভালো। সময় কাটাবার মতো বই পাওয়া যায় না। স্থানীয় সংবাদপত্র যা আছে তা মোটেই মন কাড়ে না। এমন অবস্থায় পড়লে আমি সাধারণত চিঠিপত্র লিখে সময় কাটাই। লিসফিল্ডে এই আমার প্রথম আসা, কিন্তু আমার মনে পড়ল দুবার এখানে আমার আসার কথা হয়েছিল। একবার একটা ছবি একবার চুক্তি নিয়ে, আর অন্যবার একটা ছবির ব্যাপারে কিছু উপাদান জোগাড় করতে। কি আশ্চর্য, আমি মনে মনে ভাবলাম। দৈবাত আমি আজ লিসফিল্ডে, অথচ দুবার আমি এখানে আসব বলে সব ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে আমার পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল। আমার মনে পড়ল লিসফিল্ডে আমার পরিচিত একজন আছে। আমি ভাবলাম তাকে খবর পাঠালে সে আসবে। ঘণ্টা 2 তার সঙ্গে গল্প করে কাটানো যাবে। আমি হোটেলের একজন পরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করলাম, গির্জার কাছে মিস্টার লিউট নামে আমার পরিচিত একজন থাকতেন, তিনি এখনও সেখানে আছেন কিনা। পরিচারিকা বলল, আমি একটা চিঠি দিলে সে ওই ভদ্রলোকের কাছে তা পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে। আমি একটা চিরকুট লিখে তার হাতে দিলাম। মিনিট 20 পরে পৌর এক ভদ্রলোক আমার ঘরে এলেন। আমার সম্পূর্ণ অপরিচিত, কিন্তু তার হাতে আমার চিরকুট। ভদ্রলোক বললেন, আমি বোধহয় ভুল করে চিঠিটা পাঠিয়েছি, কারণ তিনি এর আগে আমার নাম কখনো শোনেননি। আমি অত্যন্ত দুঃখিত, আমি বললাম। লিসফিল্ডে তবে নিশ্চয়ই আরেকজন মিস্টার লিউট আছেন? না, তিনি জবাব দিলেন, ও নামে এখানে একমাত্র আমি আছি। এ তো বড় অদ্ভুত ব্যাপার, আমি বললাম। আমার বন্ধু আমাকে ঠিক এই ঠিকানায় দিয়েছিল। আমি সেই ঠিকানায় আগে চিঠিও লিখেছি। তার চেহারা মানে সুপুরুষ যুবক। দুর্ঘটনায় কাকার মৃত্যুর পর সে এখানে তার সম্পত্তির মালিক হয়েছিল। বছর 2 আগে মিস ফেয়ারবার্ন নামে একজন তরুণীকে সে বিয়ে করেছে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন, আগন্তুক বললেন। আপনি মিস্টার ক্লাইমের কথা বলছেন তো? তিনি কিছুদিন হলো এখান থেকে চলে গেছেন। লজ্জায় আমার মাথা কাটা গেল। সত্যি তো, আমার বন্ধুর নাম ক্লাইম। লিউট নামটা আমার মনে এলো কেন? কেনই বা আমি ভেবেছিলাম একজন মিস্টার লিউট গির্জার খুব কাছেই থাকেন। আমি ক্ষমা চাইতে গিয়ে তোতলাতে শুরু করলাম, কিন্তু ভদ্রলোক আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, ক্ষমা চাইবার দরকার নেই, আপনাকে আমার ভীষণ দরকার। আমাকে? হ্যাঁ, আপনি একজন চিত্রকর। আমি আপনাকে দিয়ে আমার মেয়ের একটা রঙিন ছবি আঁকাতে চাই। আপনি অনুগ্রহ করে আমার বাড়ি চলুন। আমি ইতস্তত করছিলাম, কিন্তু ভদ্রলোকের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি না হয়ে পারলাম না। অন্তত ওই হোটেলের অখাদ্য খাবারের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে। আমি জিনিসপত্র গুছিয়ে তার সঙ্গী হলাম। তার বাড়ি পৌঁছতেই বছর 15-এর একটা মিষ্টি মেয়ে আমাদের অভ্যর্থনা জানালো। মিস্টার লিউট পরিচয় করিয়ে দিলেন, তার মেয়ে মারিয়া। মেয়েটি বেশ ধীর স্থির। অল্প বয়সে মাতৃহারা হলে যেমন তাড়াতাড়ি আত্মনির্ভর হয়ে ওঠে, অনেকটা তেমন।
মিস্টার লিউট মেয়েকে আমার আসার কারণ সম্বন্ধে কিছুই বললেন না। মেয়েকে আমার জন্য একটা ঘর ঠিক করতে বলে উপরে চলে গেলেন। মারিয়া সেই ব্যবস্থা করতে গেল। একটু পরে সে ফিরে এসে বলল, তার বাবার শরীর খারাপ লাগছে, আজ আর নিচে নামবেন না। আমি ইচ্ছা করলে তার সঙ্গে বসবার ঘরে গল্প করতে পারি। একটু পরে ডাক্তারবাবু তার বাবাকে দেখতে আসবেন, তার সঙ্গেও কিছুক্ষণ কথাবার্তায় সময় কাটবে। মেয়েটির গিন্নিপনায় আমি মনে মনে কৌতুক অনুভব করলাম। বসবার ঘরে আগুন চুল্লির পাশে বেশ আরাম করে বসা গেল। মারিয়াও চেয়ার টেনে বসল। ওর কথাবার্তা আমার খুব ভালো লাগছিল। আমার আসার কারণ সম্বন্ধে স্বভাবতই ওর কৌতূহল ও চেপে রাখতে পারছিল না। আমি বললাম, ওর ছবি আঁকার জন্যই আমি এসেছি। আমার কথা শুনে মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। কপালে ফুটে উঠল চিন্তার রেখা। আমার ছবি আঁকার জন্য বাবা আপনাকে আনেননি, ও বলল, আমার দিদির। তবে তার সঙ্গে আলাপের জন্য আমি অপেক্ষা করব, আমি বললাম। সেটা সম্ভব নয়, আমার দিদি বেঁচে নেই। মাস কয়েক হলো দিদি আমাদের ছেড়ে চলে গেছে। বাবা সেই শোকের ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারেননি। এখন খুব ইচ্ছে দিদির একটা ছবি করাবেন। দুর্ভাগ্যের বিষয় দিদির কোনো ছবি নেই। যদি থাকতো তবে বাবার এমন অবস্থা হয়তো হতোই না। আসলে বাবার মাথাটা। মারিয়া একটু ইতস্তত করল, তারপর কিছু বলতে গিয়ে কেঁদে ফেলল। নিজেকে সামলে সে আবার বলল, আপনাকে লুকিয়ে লাভ নেই, বাবার মাথাটা না খারাপ হয়ে গেছে। আমার দিদি ক্যারোলিনের মৃত্যুর পর থেকে এটা শুরু হয়েছে। বলেন প্রায় তিনি নাকি দিদিকে দেখেন। ডাক্তারবাবু ঠিক বলতে পারছেন না কতটা খারাপ আরও হতে পারে। তবে আমরা ছুরি, কাঁচি, খুর এসব তার নাগালের বাইরে রাখছি। আশা করি বাবা কাল আপনার সঙ্গে কথা বলার মতো সুস্থ থাকবেন। আমি জিজ্ঞেস করলাম, ওর দিদির চেহারার সঙ্গে সাদৃশ্য আছে এমন কোনো ছবি বা নকশা আছে কিনা, যা দেখে আমি কাজ শুরু করতে পারি? না, কিছুই নেই। দিদির চেহারার স্পষ্ট একটা ধারণা ও আমাকে দিতে পারবে কি? মারিয়া বলল, তা বোধহয় ও পারবে। ওর মনে পড়ছে দিদির মতো অনেকটা দেখতে এমন একজনের একটা ছবি বাড়িতেই কোথাও আছে। এমন পরিস্থিতিতে কারো অবিকল প্রতিকৃতি আঁকতে পারবো এমন আশা আমি করতে পারলাম না। আগেও আমি শুধু বর্ণনা থেকে ছবি এঁকেছি, কিন্তু সেখানে বর্ণনা ছিল আরও ব্যাপক। তা সত্ত্বেও সে ছবি আমার মনের মতো হয়নি। ডাক্তারবাবু এসেছিলেন, কিন্তু তার আগে আমি শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমি শুনে খুশি হলাম যে মিস্টার লিউট অনেকটা ভালো আছেন। তিনি নাকি এমন আশা প্রকাশ করছেন যে কোনো কিছু অসুবিধেই তার মেয়ের প্রতিকৃতি আঁকা থেকে আমাকে নিবৃত্ত করবে না। সকালের জলখাবার খেয়েই মারিয়া আমাকে যে বর্ণনা দিয়েছিল সেটা মাথায় রেখে আমি কাজে বসলাম। বারবার চেষ্টা করেও আমি একটা জুৎসই প্রতিকৃতি দাঁড় করাতে পারলাম না। আমার আঁকা ছবির সঙ্গে ক্যারোলিনের চেহারার মিল আছে, মারিয়া বলল, কিন্তু মুখের ভাব বা অভিব্যক্তি মিলছে না। প্রায় সারাটা দিনই আমি খাটলাম, কিন্তু ফল কিছু ভালো হলো না। বিভিন্ন ভঙ্গিমায় আমার আঁকা স্কেচগুলো ওপরে মিস্টার লিউটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু প্রতিবারেই তিনি বলে পাঠাচ্ছিলেন, হয়নি। দিনের শেষে আমি ক্লান্ত হয়ে পড়লাম। মারিয়া খুব দুঃখ প্রকাশ করল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, তার জন্য সে কৃতজ্ঞ। দিদির চেহারার ঠিক বর্ণনা দিতে পারেনি বলে তার যেন অনুতাপের শেষ নেই। এমনকি তার দিদির মতো অবিকল দেখতে এক মহিলার ছবি তার কাছে ছিল, সেটাও গত 3 সপ্তাহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেই মহিলার নাম জিজ্ঞেস করলাম, যদি লন্ডনে খোঁজ করে তার ছবির সন্ধান পাই। মারিয়া জবাব দিল, লেডি মেরিও। সঙ্গে সঙ্গেই আমার মাথায় সব চিন্তা এসে জড়ো হতে লাগলো। আমি এক ছুটে ওপরে গিয়ে আমার আঁকার খাতাটা নিয়ে এলাম। ওটার মধ্যে আমার আঁকা সেই কালো পোশাক পরা মহিলার নকশা দুটো ছিল, আর ছিল সেই মহিলার ছবি, যেটা সেই রহস্যময়ী মহিলা আমাকে বসবার ঘরে দিয়েছিলেন।
মারিয়াকে ওগুলো দেখাতেই সে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমার আঁকা নকশা দুটি আর ওই ছবিটার দিকে বারবার তাকাতে লাগলো। আমার দিকে আবার যখন সে তাকালো, আমি লক্ষ্য করলাম তার দু চোখে ফুটে উঠেছে কেমন একটা ভয়ের চিহ্ন। এগুলো আপনি কোথায় পেলেন? মারিয়া জিজ্ঞেস করলো। বাবাকে আমি দেখিয়ে নিয়ে আসছি। প্রায় 10 মিনিট পরে মারিয়া ফিরে এলো, কিন্তু সে একা নয়, তার বাবাও সঙ্গে এসেছেন। গতরাতে আমি তাকে যা দেখেছিলাম তার চাইতে এখনকার চেহারা সম্পূর্ণ আলাদা। কোনো ভূমিকা ছাড়া তিনি বললেন, আমার কোনো ভুল হয়নি। আপনাকে আমি ক্যারোলিনের সঙ্গে দেখেছিলাম, আর এই নকশা দুটো আমার সেই মেয়ে ছাড়া আর কারো নয়। আমার যা কিছু আছে সব চাইতেও এই নকশা দুটো আমার কাছে বেশি মূল্যবান, একমাত্র আমার এই আদরের মেয়েটি ছাড়া। তিনি মেয়ের গলা জড়িয়ে ধরলেন। মারিয়া খুশি হলেও একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না। আমার ছবি আঁকার খাতায় যে মহিলার ছবিটা ছিল সেটাই যে সপ্তাহ 3 আগে তার অ্যালবাম থেকে কেউ খুলে নিয়েছে, সে বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই। ছবিটার পেছনে যে আঠার ছাপ ছিল তা অ্যালবামের একটা পাতার শূন্য জায়গায় আঠার ছাপের সঙ্গে হুবহু মিলে গেল। এর চাইতে আর প্রমাণ কি চাই? আমি আমার আঁকা নকশা থেকে একটা তেল রঙের ছবি শুরু করলাম। মিস্টার লিউ ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে আমাকে উৎসাহ দিতে লাগলেন। তার কথাবার্তার মধ্যে অসংলগ্নতার কোনো লক্ষণই আমার চোখে পড়েনি, বরং তাকে বেশ উৎফুল্লই মনে হতো আমার। বড় মেয়ের মৃত্যুর পর এই প্রথম তিনি গির্জায় উপাসনায় যোগ দিতে গেলেন। তারপর দিন তিনি আমাকে তার সঙ্গে বেড়াতে যাবার জন্য অনুরোধ করলেন। তিনি আমাকে যে বিচিত্র কাহিনী বলেছিলেন সেটা তার কথাতেই বলা যাক। লিসফিল্ড এর হোটেল থেকে আপনি আমাকে যে চিরকুট পাঠিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা সম্ভব নয়। আপনাকে দেখা মাত্রই আমি চিনতে পেরেছিলাম। মারিয়া, ডাক্তার আর বাকি সবাই ধরেই নিয়েছিল ক্যারোলিনের শোকে আমি প্রায় পাগল হয়ে গেছি। আসল ব্যাপারটা হলো, আমার দৃষ্টিতে যা ধরা পড়ছিল সেটা তাদের দৃষ্টিতে অগোচর ছিল। আমি ক্যারোলিনকে দেখেছি। ওর মৃত্যুর পর বিভিন্ন জায়গায় ওর উপস্থিতি আমার চোখের সামনে ফুটে উঠেছে। একবার আমি স্পষ্ট ওকে একটা রেলগাড়ির কামরায় দেখেছিলাম। ওর উল্টো দিকে বসা একজনের সঙ্গে ও কথা বলছিল। তার মুখ কিন্তু আমি দেখতে পাইনি। তারপরে একটা খাবার টেবিলে ওকে দেখলাম। অন্যদের সঙ্গে আপনিও ছিলেন। খাওয়া দাওয়া চুকলে অনেকের মধ্যে আপনাদের দুজনকে অনেকক্ষণ একসঙ্গে দেখেছিলাম। পরে আমি শুনেছিলাম সেটাই নাকি আমার সবচেয়ে বেশিক্ষণ মানসিক অসুস্থতার লক্ষণ বলেই সবাই মনে করেছিল। তারপর আবার ওকে দেখেছিলাম। আপনি কিছু লিখছিলেন বা আঁকছিলেন, আর ও আপনার পাশে দাঁড়িয়েছিল। তারপরে আপনাকে দেখলাম এখানকার ওই হোটেলে। আপনার এখানে আটকে পড়ার পেছনেও একটা অদৃশ্য হাত কাজ করছে বলে আমি বিশ্বাস করি। ক্যারোলিনের তেলরঙা প্রতিকৃতি মিস্টার লিউটের শোবার ঘরে টাঙানো আছে। মিস্টার লিউট এখন সম্পূর্ণ সুস্থ। মানসিক বিকারের কোনো লক্ষণই তার মধ্যে আর নেই। আমাদের প্রত্যেকের জীবনে কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না? সব ঘটনার ব্যাখ্যায় কি আমরা জানি? আচ্ছা, সেসব থাক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো বলুন তো? আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনাদের এটুকু সাহায্য আমার চলার পথকে অনেকটা মসৃণ করে দেবে। আমি চাই এই সুন্দর একটু বিনোদন আপনাদের সবার মধ্যে ছড়িয়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী পর্বে আপনাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। বরাবরের মতো আমার পাশেই থাকবেন কিন্তু। আল্লাহ হাফেজ।